যতদিন এই বাড়িতে আমার দরকার আছে ততদিন থাকবো, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে চলে যাব। আমি তো হাজার চেষ্টা করেও আর যাই হই না কেন কোনোদিন তো আমার দিদির মতো হতে পারবো না। কি বললেন আপনি? কার সঙ্গে নিজের তুলনা করলেন? আমার আর আপনার মধ্যে আপনি হঠাৎ বর্ষার কথা তুললেন কেন বলুন। দিদির নাম শুনলে আপনি এখনো রেগে যান? তার মানে আপনি দিদিকেই ভালোবাসেন, আর সেই জন্যই আমাকে। আমি বর্ষাকে ভুলিনি আর কোনোদিনও ভুলতে পারবো না, এটাই শুনতে চাইছিলেন তো আপনি? ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আপনি খুব তাড়াতাড়ি এটা বুঝতে পেরে গেছেন যে আপনি চাইলেও বর্ষার মতো হতে পারবেন না, ওর জায়গাও নিতে পারবেন না। আমি কখনো কারোর জায়গা নিতে চাইনি ভিতুরাম, শুধু একটু সম্মান আর বিশ্বাস চেয়েছিলাম আপনার কাছে। সেটাও বোধহয় বেশি চাওয়া হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছি যাতে আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারি। বারবার বাড়ির লোকের কাছে আমি বকা খেয়েছি আপনার জন্য, তাও ভেবেছি যে নিশ্চয়ই আমার মধ্যে কোনো সমস্যা আছে, আমার মধ্যে কোনো একটা দোষ আছে। তাই রিলেশনটা আমি কিন্তু নর্মাল রাখার চেষ্টা করেছি আমি। কিন্তু আপনি আজ আপনি যে বাড়াবাড়িটা করেছেন, তারপরে আমি আপনার সঙ্গে 300 কতদিন যেন, ছাড়ুন, 3 দিনও থাকতে পারবো না। কি এটা? মজা করছেন আমার সঙ্গে? আপনার সঙ্গে মজা করার মতো সম্পর্ক আমার নয়, আমি জানি সেটা। এবার থেকে আপনি হিসেব রাখুন। দিন গোনার দায়িত্বটা এবার আপনাকে দিলাম। আপনি এবার হিসেব করুন যে আমাদের দুজনের একসঙ্গে আর কদিন থাকা বাকি। সুন্দরী, রতন। মা, তুমি এসে গেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বাবা, হলো কি? তুই তো কোনোদিন আমার জন্য অপেক্ষা করে থাকিস না, তো ব্যাপারটা কি? সুন্দরী দি, তুমি মায়ের জন্য একটু চা করে নিয়ে এসো তো, একটু কড়া করে করবে, কেমন? যা। বাড়ির সবাই কোথায় রে? কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না। কি বলবো মা তোমায়? কি বলবি মানে? সবাই কোথায় গেছে সেটাই বলবি। আরে কি হয়েছে বলবি তো। ঈশার জ্বরটা আজকে আবার বেড়েছে নাকি রে? আর ঈশার বসের আসার কথা ছিল তো, উনি আসেননি এখনো? মা, একসঙ্গে কত প্রশ্ন করবে তুমি? আমি বাবা এখনই এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আজকে যা শুনেছি সেটা তো আগে হজম হোক। আমাকে একটু সময় তো দেবে মা। মানে তুই আবার ভনিতা করছিস? এত বিরক্ত লাগে না? পরিষ্কার করে বলবি একটু কি হয়েছে। তোমার যে প্রশ্নটার উত্তর দেওয়া সব থেকে আগে দরকার সেটা হলো, ভাইয়ার বস এসেছিলেন আর উনি চলেও গেছেন।
ও এর মধ্যে এসে চলেও গেলেন? তা ঋষি কি ছাড়তে গেল নাকি? বকুল কোথায়? সে কেমন আছে? বকুলের আবার কি হবে? ও ভালোই আছে, কিন্তু তোমার ছেলে ভালো নেই মা। ব্যথা লেগেছে বকুলের, আর ছেলে ভালো নেই? এই কি বলছিস পরিষ্কার করে বলবি একটু? তুই না সমানে আমাকে একটা টেনশনের মধ্যে রেখে দিস। কি কি বলি মা তোমায়, আজ ওই মেয়েটা এমন কাণ্ড করেছে না। ভাইয়া তার বসের সঙ্গে বকুলের পরিচয় করাতে যাচ্ছিল, কিন্তু ভাইয়া কিছু বলার আগে বকুল আগ বাড়িয়ে কি বলে বসলো জানো? ও নাকি এ বাড়ির আশ্রিতা। কি কি করেছে বর্ষা? উফ, কি করেছে সেটা বলবো বলেই তো আমি তোমার কাছে ছুটে ছুটে এসেছি। ওই মেয়েকে ঘরে বন্ধ করে রেখে। হ্যাঁ, ওকে ঘরে বন্ধ করে রাখতে হচ্ছে কেন? কেন আবার? ও কি বলেছে জানো? ও বলেছে ও আমাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেবে। আর ও কি বলেছে শুনবে? বলেছে ও আমাদের নামে 498 ধারা মামলা করবে। তাই নাকি? ও মামলার ভয় দেখাচ্ছে? তুই বেশ করেছিস ওকে ঘরে বন্ধ করে রেখে। থাক বন্ধ হয়ে, সামনে ইলেকশন। এখন এসব ছোটখাটো ব্যাপার নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, কুনাল কোথায়? দাদা, তুমি একটু বসো না। বসো বসো বসো। জল খাবে? তুই যেটা বলছিলি সেটা বল। কুনাল, কুনাল তো অনেকদিন পর দাদা একটু বাড়ির বাইরে বেরিয়েছে। এই তো এক্ষুনি চলে আসবে। আমার কুনাল তো ও পিসির কথা সব শোনে। কুনাল, এদিকে এসো। হ্যাঁ বাবা, চার চলে। বাবা এখানে বসে এক গাদা প্রশ্ন করবে না তো? যদি জানতে চাই কোথায় গিয়েছিলাম। তোমার কাছে এটা আশা করিনি বকুল। তোমার ব্যবহারে আজ আমি খুব কষ্ট পেয়েছি। ঋষির বসের সামনে নিজের পরিচয় গোপন করে তুমি শুধু ঋষির নয়, তুমি এই রায়বাড়ির অপমান করেছ। ছি বকুল, তোমার কাকু এই কথা জানতে পারলে কতটা কষ্ট পাবেন ভাবতে পারছো? বিশ্বাস করুন মা, আমি এমন কিছু করিনি যাতে এই পরিবারের অসম্মান হয়। আর ওই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ঠিক বলে মনে হয়েছে আমি তো সেটাই করেছি। দেখেছো মা, এত কিছু করার পরেও কোথায় ক্ষমা চাইবে তা নয়, নিজের সাফাই গাইছে। কি নির্লজ্জ মেয়ে রে বাপ। এত বড় ত্যাগ স্বীকার করেও কোনো লাভ হলো না বকুল। এখন তো শুধু মায়ের কাছে ঝাড় খাচ্ছ, এরপর তো বাবা বাকি আছে। আমার কথার উত্তর দাও বকুল। তোমার কি সত্যিই মনে হয় তুমি উচিত কাজ করেছো? মা, যা হবার তা তো হয়ে গেছে, এ নিয়ে নয় পরে কথা হবে। তুমি সবে এসেছো, একটু ফ্রেশ হও, রেস্ট নাও, তারপর নয়। না দিদি, যা কথা বলার শোনার সব এখনই হবে। বকুলের কাছ থেকে আমি পরিষ্কার করে জানতে চাই যে ও এত বড় কথাটা কেন বলল। ঋষি তো ভালোভাবেই ওর বসের সঙ্গে বকুলের আলাপ করাতে চেয়েছিল, তাহলে কেন ও আগ বাড়িয়ে বলতে গেল যে ও এই বাড়ির আশ্রিতা? ঋষির বস যদি জানতে পারতেন যেটা মিথ্যে কথা, তাহলে ওর সম্পর্কে ওনার ধারণাটা কি হতো? আর আমাদের পরিবার সম্পর্কেই বা উনি কি ভাবতেন? এসব বোঝার বুদ্ধি ওর থাকলে তো। ছোট দাদা বাবু স্যার তো ছোট বৌদিমণির ব্যবহারে খুব খুশি মা। সুন্দরী, নিজের কাজে যা। আমি বকুলকে প্রশ্ন করেছি, ও আমায় উত্তর দেবে। মা, আমি যেটা করেছি, যা বলেছি, সব আপনার ছেলের সম্মান বাঁচানোর জন্যই বলেছি।
মা, আমি কোনোভাবে চাই না যে আমার জন্য আপনার ছেলে কোনোভাবে অপমানিত হোক। এটা আবার কি ধরনের নাটক বকুল? নিজেকে আশ্রিতা বলে তুমি ভাইয়ার সম্মান বাঁচিয়েছো? কি নিয়ে জেরা করবে কে জানে, চারিদিকে তো সব বাবার লোকজন। জেনে গেল না তো যে আমি আজকে গুন্ডাদের সঙ্গে দেখা করতে গেছিলাম? কুনাল, হ্যাঁ বাবা। ওই মেয়েটির সঙ্গে তোমার কতদিনের আলাপ? মেয়ে? কোন মেয়ে বাবা? যে মেয়েটিকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো। ও তো বর্ষা, মানে বর্ষার সাথে আমার বেশি দিনের আলাপ নয়। তোমাদের বিয়েটা কোথায় হয়েছে? বিয়েটা হয়েছিল ওই বাড়িতে, না মানে না মানে বাবা মন্দিরে, ওই বাড়িতেই মন্দিরের মতো। মানে তোমার বিয়েটা ঠিক কোথায় হয়েছে সেটা তুমি ভুলে গেছো, তোমার মনে নেই? এর মধ্যে তুমি সব ভুলে গেলে। এখনো সত্যি করে বলো, তোমার বিয়েটা কোথায় হয়েছে? এই মেয়েটিকে কিন্তু আমার একদম সুবিধার বলে মনে হচ্ছে না। আমারও না। দাদা যখন জানতে চাইছে তুই সবটা পরিষ্কার করে বল না খোকন। হ্যাঁ হ্যাঁ, আসলে বর্ষা ওর বিয়ের দিন আসর থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ গো পিসি, ওই দিনই তো ওর সাথে আমার আলাপ। ঋষির বিয়ের দিন, যেদিন ঋষির বিয়ে ছিল, সেম ডেট। ঋষির বিয়ের বাড়িতে দেখা হয়েছিল? শেখর বাবু ছিলেন সেখানে? এই রে, ঋষির নামটা না নিলেই ভালো করতাম। না মানে বাবা, আসলে মানে ওর জন্যই তো আমি ঋষির বিয়েতে যেতে পারলাম না। ওই রায়বাড়ির নাম নিও না দাদা, ওটা আমাদের জন্য একটা অভিশাপ, অলক্ষণে বাড়ি। দেখলে না ওই বাড়ির ছেলের বিয়ের দিন আমার ছেলেটার সাথে কিরকম একটা ঘটনা ঘটলো। একেই বলে ভাগ্য দাদা, একেই বলে ভাগ্য। দেখো ওই বাড়িতে আনন্দ আর আমাদের ঘাড়ে কিরকম একটা অলক্ষী এসে জুটেছে। সব কপাল। আশ্রিতা শব্দটা শুনে আপনার যতটা কষ্ট হয়েছে, বলার সময় আমার ততটাই কষ্ট হয়েছে মা। তোমার কষ্ট হয়েছিল বকুল, তারপরেও তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে কেন বকুল? তোমার সঙ্গে এ বাড়িতে আমরা সকলে কি সত্যি আশ্রিতার মতন ব্যবহার করি? বলছি না, এটাও নতুন নাটক আমাদের সবাইকে অপদস্থ করার। আমি কাউকে অপদস্থ করার চেষ্টা করিনি রোশনিদি, আর আমি কোনো নাটকও করিনি। রোশনিদি, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি এই বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে মেনে নিতে পেরেছো তোমার ভাইয়ের বউ হিসেবে? পারোনি, আমি জানি। প্রতিটা মুহূর্তে তোমার মনে হয়েছে রোশনিদি যে আমি অতি সাধারণ, অশিক্ষিত এবং খারাপ দেখতে একটা মেয়ে, তাই না? আমি এমনই একজন মেয়ে যে আর 5 জন মেয়ের মতোই না। এতটাই খারাপ আমি যে রায়বাড়ির বউ হিসেবে তো মেনে নেওয়াই যায় না, তাই না? কি মানে ঠিক বলছে তো আমি? রোশনি কি বললো না বললো সেটা বাদ দাও বকুল, আমাদের কথা কিছু বলো। আমরা তোমাকে কোনোদিন ভালোবাসিনি। আমরা তোমাকে ঋষির বউ হিসেবে মেনে নিয়েছি। নিদি, চুপ করে থেকো না বকুল। তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার প্রতি এ বাড়িতে সবাই অন্যায় করছে, তোমার অনাদর হচ্ছে, আমি, তোমার কাকু, তোমার কাকিমণি, দাদা ভাই, অদিতি সবাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আর তাই জন্য এই কথাটা বলতে তুমি বাধ্য হয়েছো, তাহলে সেটা তুমি স্পষ্ট করে বলো। মা, আপনি তো আপনার ছোট ছেলের নামটা একবারও নিলেন না। উনি মেনে নিতে পেরেছেন আমাকে ওনার স্ত্রী হিসেবে?
তারপর তারপর তো সেই বর্ষা কেঁদেই চলেছে বলছে নাকি বিয়ে করতে চায় না, তাই জন্য বিয়ে থেকে পালিয়েছে। জানো পিসি, আমি তো গেলাম বোঝাতে, বললাম যে এসব ঠিক নয়, বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা একদম ঠিক নয়। কি করব, বলছে নাকি আমি যদি জোর করি তাহলে সুইসাইড করবে। ও তাহলে আসল ঘটনা এটাই? শুধু এটা নয়, আরো আছে, তো সবে শুরু। কি? আমি তো ভেবেছিলাম যে ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে ব্যাস আমার কর্তব্য শেষ। তারপর? সেখানে হলো আরেক কাণ্ড। কি কাণ্ড বলবি তো? এক বুড়ি, সে তো নাতনির জন্য শয্যাশায়ী হয়ে গেছে একেবারে, আর একজন মেয়ে মেয়ে করে পাগল হয়ে যাচ্ছে। আমি কি বললাম জানো বাবা, আমি বললাম যে এরকম জোর করে মেয়ের বিয়ে দেবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীতই হলো, আমার গলায় বর্ষাকে ঝুলিয়ে দিল। দেখেছো দাদা, আমি একদম ঠিক বলেছিলাম। ওই মেয়েটাই আমার খোকনকে ফাঁসিয়েছে। তোমাকে ওরা জোরাজুরি করলো আর তুমি বিয়ে করে নিলে। ইমোশনাল ব্ল্যাকমেল বাবা, আমার সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করলো। বললো আমি যদি বিয়ে না করি তাহলে নাকি ওই বুড়ি হার্ট অ্যাটাক করবে। ও মাই গড! ওরে বাবা, এ তো শুধু ওই মেয়ে নয়, পুরো পরিবারটা ধরিবাজ। আমার খোকনটাকে ভালো মানুষ পেয়ে কিরকম ভাবে ফাঁসিয়ে দিল তুমি বলো। কথায় কথায় আবার ভয় দেখায়, বলে আমার বাবা পুলিশ। সে তো ছিল পিসি, এখন তো উনি উপরে। বিয়েতে কে কে সাক্ষী ছিল? বিয়েতে বিয়েতে সেরকম কেউই নয়, ওই একজন পুরোহিত আর ওই দুই বুড়ি। শুধু পুরোহিত ডেকে বিয়ে হয়েছে? কোনো রেজিস্ট্রি হয়নি? না বাবা। গুড। এই তো, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো। তোমার বিয়েতে রেজিস্ট্রি হয়নি, তার মানে কোনো সাক্ষী নেই, তার মানে কোনো সঠিক প্রমাণ নেই। এই বিয়েটাকে কোনোভাবে কাটিয়ে দেওয়া যাবে ঠিকই। সামনে ইলেকশন, মেয়েটির ওপর বিশেষ করে নজর রাখো। তোমাদেরকে আমি শুধু বলবো, এমন ভাবে নজর রাখো যাতে ও বাড়ি থেকে পালিয়ে যেতে না পারে। হ্যাঁ, আরেকটা কথা, ও যেন বুঝতে না পারে আমাদের কি উদ্দেশ্য। মা, আপনি তো জানেন ওনার বস এই বাড়িতে আসবে শুনে সবার মনে একটাই প্রশ্ন ছিল, আমি কি পরব, আমাকে কিভাবে সাজানো হবে। বকুলকে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দিও তো। সেদিন পার্টিতে ঋষির বড্ড অসম্মান হয়েছে, সেরকম যেন আর কিছু না হয়। আর আমাদের বাড়িরও তো একটা সম্মান আছে। সবার মনে শুধু একটাই চিন্তা ছিল, এমন কিছু একটা করতে হবে যাতে আমি ওনার সামনে যাওয়ার যোগ্য হতে পারি। নিজের শাড়িটা তো ঠিকঠাক সামলাতে পারেন না, সামলে নেবো আমি। সোনা বৌদি, তুমি তোমার সব কাজ ছেড়ে আগে ওনাকে রেডি করো। এই সবটাই তো ভাবা হয়েছিল একটা কারণে, যে বসের সামনে ওনার কোনোভাবে অপমান না হয়, তাই তো? এবার তাহলে মানেটা কি দাঁড়ালো? যে আমাকে যদি অন্য কারোর সামনে পরিচয় দিতে হয়, মানে আপনাদের আপনজন হিসেবে পরিচয় দিতে হয়, তাহলে আমাকে নিজেকে বদলাতে হবে। আমি যেমন তেমনটা কারোর পছন্দ নয়। কিন্তু কথায় আছে, ময়ূরের পালক লাগালেই তো আর কাক ময়ূর হয়ে যায় না। আমার অবস্থাটাও হয়েছে সেই রকম। মিষ্টি মুখে কিভাবে বিষ ঢালতে হয় খুব ভালো করে জানো না তুমি, কিন্তু এসব করে কোনো লাভ হবে না বকুল। বেশি দিন রায়বাড়ির বউ হয়ে থাকতে আমি তোমাকে দেব না। আরে বাবা, আমি যতই সাজি না কেন, আমি কি আর কখনো অন্যদের মতো সুন্দর হতে পারবো? ঘুরিয়ে ফিরিয়ে সেই আমাকে এই কথাগুলো শোনাচ্ছেন তো? আপনি যদি বুদ্ধিমতী হতেন তাহলে এতদিনে বুঝে যেতেন
যে কেন হঠাৎ আমি আপনাকে অবিশ্বাস করতে শুরু করলাম, কেন আপনাকে অপছন্দ করতে শুরু করলাম। আমি অনেক কিছুই জানি না, বুঝি না, কিন্তু আমি চেষ্টা করেছিলাম জানেন, সাজার, সুন্দর হওয়ার, আপনাদের মনের মতো হয়ে ওঠার। কিন্তু আমি বুঝতে পেরে গেছি এই বাইরের সাজ নিয়ে বকুল বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাই আমি যেমন, আমি সেইভাবেই বেঁচে থাকতে পারবো। কোনোদিনও হয়তো আমি কারোর মনের মতো মেয়ে হয়ে উঠতে পারবো না, তাই বাড়ির সবার অনুপস্থিতিতে এই বাড়ির সম্মান এবং ওনার সম্মান বাঁচাতে আমি নিজেকে এই বাড়ির আশ্রিতা বলে পরিচয় দিয়েছিলাম। এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মা।